আজের এই বিশেষ বিশ্লেষণে সবাইকে স্বাগত। ভাবুন তো ২০২৬ সালের ১ জুন থেকে পশ্চিমবঙ্গের জনকল্যাণমূলক ব্যবস্থায় ঠিক কতটা বড়সড় পরিবর্তন আসতে চলেছে। হ্যাঁ, আজ আমরা কথা বলছি বহু চর্চিত অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্প নিয়ে। রাজ্যের আর্থসামাজিক প্রেক্ষাপটে এটা কিন্তু রীতিমতো একটা গেম চেঞ্জার হতে চলেছে। চলুন পুরো বিষয়টা খুব সহজে আর চটপট বুঝে নেওয়া যাক। প্রথমেই যে বিষয়টা সবচেয়ে বেশি নজর কাড়বে সেটা হলো এই ৩,০০০ টাকার অঙ্কটা। একেবারে সোজাসুজি কথা, যোগ্য মহিলা উপভোক্তাদের জন্য মাসিক আর্থিক সহায়তার পরিমাণ ১ লাফে বেড়ে দাঁড়াচ্ছে ৩,০০০ টাকায়। এটাই এই নতুন আপগ্রেডের সবচেয়ে বড় চমক। ভাগ ১, লক্ষ্মী বনাম অন্নপূর্ণা আপগ্রেড। পুরনো আর নতুন প্রকল্পের মধ্যে পার্থক্যগুলো ঠিক কি আসুন সেটা সরাসরি দেখে নিই। পার্থক্যটা কিন্তু একেবারে দিনের আলোর মতো পরিষ্কার। আগে যেখানে জাতির ভিত্তিতে ১,০০০ বা ১,২০০ টাকার আলাদা আলাদা স্তর ছিল, এখন সেখানে সেই ভেদাভেদ থাকছে না। সবাইকে সমানভাবে অর্থাৎ একটা ইউনিফাইড রেটে ওই ৩,০০০ টাকা দেওয়ার প্রস্তাব রাখা হয়েছে। আর একটা দারুণ ব্যাপার লক্ষ্য করার মতো, ন্যূনতম বয়সের সীমা ২৫ বছর থেকে কমিয়ে ২১ বছর করার কথা ভাবা হচ্ছে। মানে আরও কম বয়স থেকেই স্বনির্ভর হওয়ার সুযোগ মিলবে। এবার নিশ্চয়ই মনে প্রশ্ন জাগছে, এই সরাসরি আর্থিক সুবিধা পেতে গেলে প্রাথমিক যোগ্যতা কি লাগবে? খুব সাধারণ কয়েকটা বিষয়। আবেদনকারীকে অবশ্যই পরিবারের মহিলা প্রধান হতে হবে, আর পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হওয়াটা তো বাধ্যতামূলক। এর সাথে একটা বৈধ রেশন কার্ড আর স্বাস্থ্য সাথী কার্ড থাকতেই হবে। আর একটা সবচেয়ে জরুরি কথা, আধারের সাথে লিঙ্ক করা একটা সিঙ্গেল ব্যাঙ্ক অ্যাকাউন্ট কিন্তু একদম মাস্ট। ভাগ ২, রিয়ালিটি চেক, কারা বাদ পড়বেন এবং প্রশাসনিক স্ক্যানিং। রাজ্যের প্রায় ২,২০,০০,০০০ আবেদনকারীর বিশাল তালিকা থেকে অযোগ্যদের ছেঁটে ফেলতে এবার কিন্তু অত্যন্ত কড়া চেকিংয়ের ব্যবস্থা করা হচ্ছে। তো কার কি স্ট্যাটাস দাঁড়াচ্ছে? যারা আগে থেকেই লক্ষ্মীর ভাণ্ডারের ভেরিফাইড উপভোক্তা, তাদের চিন্তার কোনো কারণ নেই, তারা স্বয়ংক্রিয়ভাবে নতুন প্রকল্পে মাইগ্রেট হয়ে যাবেন। কিন্তু যারা সরকারি কর্মচারী বা পেনশনার কিংবা যাদের নাগরিকত্ব নিয়ে সংশয় আছে, তারা এই সুবিধা থেকে পুরোপুরি বাদ পড়বেন। স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন বা এসআইআরের সময় যাদের নাম বাদ পড়েছে, তারাও আপাতত এই তালিকার বাইরেই থাকছেন। যদিও প্রশাসনিক সূত্র থেকে জানা যাচ্ছে, যারা ট্রাইব্যুনালে আপিল করে রেখেছেন তাদের বিষয়টা নিয়ে এখনও আলোচনা চলছে। আমরা এখানে কোনো পক্ষ নিচ্ছি না, সোর্স থেকে পাওয়া তথ্যগুলোই শুধু সম্পূর্ণ নিরপেক্ষভাবে তুলে ধরছি। ভাগ ৩, আবেদনকারীদের সুরক্ষা, ভুয়া পোর্টাল থেকে সাবধান। যে কোনো নতুন স্কিম এলেই যেমনটা হয়, সাধারণ মানুষকে বোকা বানানোর জন্য অত্যাধুনিক সাইবার অপরাধীরা কিন্তু ইতিমধ্যেই ভীষণ সক্রিয় হয়ে উঠেছে। এই জন্যই বঙ্গ পুলিশের তরফ থেকে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সতর্কবার্তা দেওয়া হয়েছে। তারা একদম স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছে যে অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের জন্য এখনও পর্যন্ত কোনো অফিসিয়াল ওয়েবসাইট বা অনলাইন ফর্ম চালু করা হয়নি। প্রতারকরা ঠিক সরকারি পোর্টালের মতো দেখতে ভুয়া বা মিরর ওয়েবসাইট বানিয়ে ব্যাঙ্ক ডিটেলস আর ওটিটি হাতানোর ফাঁদ পেতে বসে আছে। তাই ভীষণ সাবধান থাকতে হবে। তাহলে এই সাইবার জালিয়াতি থেকে সুরক্ষিত থাকার উপায় কি? মূলত ৩টে পদক্ষেপ সবসময় মাথায় রাখতে হবে। প্রথমত, সরকারি মাধ্যম থেকে অফিসিয়াল নোটিফিকেশন না আসা পর্যন্ত একটু ধৈর্য ধরতে হবে। দ্বিতীয়ত, ফর্ম নিতে হবে সম্পূর্ণ অফলাইনে, নির্দিষ্ট বিডিও অফিস, মিউনিসিপ্যালিটি অথবা ভেরিফাইড দুয়ারে সরকার ক্যাম্প থেকে। আনভেরিফাইড কোনো অনলাইন লিঙ্কে ক্লিক করা একদম বারণ। আর তৃতীয়ত, যদি কখনো প্রতারণার সন্দেহ হয়, তাহলে এক মুহূর্ত দেরি না করে ১৯৩০ জাতীয় সাইবার ক্রাইম হেল্পলাইনে কল করে জানাতে হবে। আজকের এই তথ্যবহুল আলোচনাটা একটা গভীর চিন্তার বিষয় দিয়ে শেষ করা যাক। এই যে ডিজিটাল কল্যাণমূলক প্রকল্পগুলো এত দ্রুত প্রসারিত হচ্ছে, তখন সমাজের সবচেয়ে প্রান্তিক আর দুর্বল মানুষগুলোকে এই ধরনের অত্যাধুনিক সাইবার অপরাধীদের হাত থেকে আরও ভালোভাবে সুরক্ষিত রাখা যায় কিভাবে? প্রযুক্তি আর জনকল্যাণের এই মেলবন্ধনে নিরাপত্তার দিকটা নিয়ে আমাদের সবাইকে কিন্তু গুরুত্ব দিয়ে ভাবতে হবে। আজকের বিশ্লেষণ এখানেই শেষ করছি।